তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যে হয়ে যাবে না? হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিলখানায় প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার। মুহূর্তেই টি টেবিলটা ভেঙে গড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গেছে এক টুকরো কাচ। সেখান হতেই গলগল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটু বিচলিত দেখালো না হাফিজুরকে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবে না। আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই, আর না আছে ছেলেকে শান্ত করার শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলেই ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিননামে সাইন করিয়েছেন আপনি দাদাভাই। নড়ে চড়ে বসে হাফিজুর, যেন সেই জবাবেরই অপেক্ষায় ছিল। ধবধবে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি, চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে। এটা তোমার কাবিনের কাগজ, এখানে স্পষ্ট। তুমি বাকিটা শেষ করতে পারে না হাফিজুর। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আর আশ্চর্য বনে যায় হাফিজুর। শক্ত কণ্ঠে বলে, আবরার, কি করলে তুমি? এটা তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। হাফিজুরের চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না সে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছে রাখবো তোমার বউ পরিচয়ে। ঝামেলা চোকাতে দিব না। মানতেই হবে, তোমার বিয়েটা ছেলে খেলা নয়। আবরারও দাঁড়িয়ে পড়ে। দাদার থেকেও দ্বিগুণ তেজি সুরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। দরজা খোলা আছে। ব্যাস। আবরার তাসনিন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাট পেরিয়ে। একবার পেছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত হাতিয়া বেগমের কন্দনরত মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। আবরার চোখের আড়াল হতেই হাফিজুর চৌধুরী ধপ করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের উপর রেখে হু হু করে কেঁদে ওঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছে 15 বছর হবে। তখন আবরারের বয়স ছিল 10 বছর। সেই থেকে হাফিজুর চৌধুরী দু হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনোই এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি তিনি। চাওয়ার আগে হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র বড় ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করেই ঢাকা শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। মেজো ছেলে এবং ছোট ছেলের সাথে সম্পর্কে ছিন্ন করেছে। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয়ের সুরে বলে, বাবা, আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলেই বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেই দিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যি কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরও চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গেছে অনেক কিছুই। হাফিজুর চৌধুরী আর বেঁচে নেই। আবরারকে হারানোর শোকে বছর 2 পরেই পরলোক গমন করেছেন তিনি। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন তার মেজো ছেলে আর ছোট ছেলে, আর একমাত্র মেয়ে ছুটে এসেছিল সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বাবার পা ছড়িয়ে। দম বের হওয়ার আগে হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষ বেলায় আবরারের মুখখানা দেখতে পারলাম না, আর আদ্রিতাকে তোমরা দেখে রেখো। আবরারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। ঘুমের ঘোরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা চেটে দিচ্ছে আদ্রিতার গোটা মুখ, যেন জিহ্বার মালি জাগাতে চাইছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি, হাড় কাঁপানো শীত পড়েছে। এমন সময় সাধের ঘুমের ব্যাঘাত ঘটালে নিশ্চয়ই ভালো লাগবে না। আদ্রিতারও ভালো লাগলো না।
মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যত হয়, তবে জিহ্বার মালিকের জন্য তা পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে আদ্রিতাকে। পিটপিট করে চোখ খুলে আদ্রিতা কপাল কুঁচকে বলে, অ্যানি ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুমু ঘুমু কণ্ঠস্বর শুনে থামলো, যেন সে বুঝতে পারলো তার উপস্থিতি টের পেয়েছে মালিক। হার জ্বালাতন করা ঠিক হবে না, তাই তো ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে, হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিউ মিউ আওয়াজ তুলে কিছু একটা বোঝালো যেন। আদ্রিতা পাশ ফিরে অ্যানির উপর একটা হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যে সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে দুজনেই চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখে কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিন ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে সে। আদ্রিতারও ভয়ে বুক কাঁপছে। ঘুম গভীর ঘুমে ছিল, হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে সময় লাগলো। যখনই বুঝতে পারে যে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জুবুথুবু হয়ে গেছে, তখনই বড় বড় নয়নে সামনে তাকায়। তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। আদ্রিতা চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে, মুখসহ জামার কিছু অংশ ভিজে গেছে, কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লাগছে বোধহয়, তাই তো আদ্রিতার কোলে এসে গুটিসুটি মোড়ে বসে পড়ে। আদ্রিতা নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতে অ্যানি ঠান্ডা সহ্য হয় না, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। হ্যাঁ, আদিক্ষেতা সহ্য হয় না তিথির, তাই মুখ বাঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়েছে, কাজগুলো শেষ করে আমায় উদ্ধার করুন। আদ্রিতা অ্যানির শরীরে নজর রেখেই বলে, ডাকলেই পারতে, এভাবে ভিজিয়ে কেন দিলে? এবার শুকোবে এই ভেজা কম্বল তোষক। তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে, এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বললো না উঠলে পানি মারতে, তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। আদ্রিতা পাল্টা কোনো কথা বলে না, এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়াও লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়ে বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যত হলেই তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাইয়া আসছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়িগঙ্গায় ফেলে দিবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তুলে না আদ্রিতা। তুই খুব ভালো, সে আদ্রিতা রানীকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বলেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারবার বমি আসছে। বয়স তার 40 ছুঁয়েছে, চেহারার জলস কমে এসেছে, চোখের নিচে কালি, দু একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতেই থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখে না আতিয়া বেগমকে, সুযোগ পেলেই কটাক্ষ করতে ভুলে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগম বলবে বলবে করেও বলা হয়নি, আজকে কপাল কুঁচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরছে, এত বছর হয়ে গেছে গেল, সন্তানরা ফেলে গেছে, এই সুযোগে কার সাথে শুয়েছিলে? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করে না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা ভাই বহুবার বলেছিল আতিয়া নতুন করে যাতে জীবন শুরু করে, এভাবে দিন যাবে না। আতিয়ার মন গলাতে পারেনি কেউ, সম্পর্ক ছিন্ন করেছিল বাবা ভাইয়ের সাথে। তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই, বারংবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ কি না অন্য কিছু, তবে আজকে তিনি ছাড়বেন না, যেন পণ করে এসেছে। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বলে, কি ব্যাপারখানা ভেবে দেখেছো না? দুটো সন্তানের মা হয়েছো, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবার্শন করিয়ে আনবো, ঝামেলা মিটে যাবে। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি অবলীলায় বলে ফেললো কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ। আদ্রিতা আনিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে। ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিতকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া।
চোখ দুটো টলমলো করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না। তিনি ফুলের মতো পবিত্র। আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রিতার দিকে, উচ্চস্বরেই বলে, কে কেমন আমরা জানি না, দুটো চোখে সব তো দেখি। পাশের বাড়ির আফজালের ঘন ঘন এ বাড়ি আসার কারণ বুঝি না আমি। নেহাত আমরা ভালো মানুষ, তাই চুপ করে থাকি। অ্যানি মেমো আওয়াজ তুলে, যেন সে বুঝতেই পেরেছে মহিলাটা আদ্রিতাকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে ওঠে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে। বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবিয়ে দেব না। আর তুই বা কি বুঝাবি, তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণের কথা তার গায়ে না লাগলেও এবারে কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি। আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না? এর কথা শোনো না তো। রাজি আরো কিছু বলতে যাবে, আতিয়া তার হাত দুটো মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে বলে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগম এর থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রির গালে কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত, তাকে বলে নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এই বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমান তালে বল, এই বাড়িটা বড় মায়ের ছেলের। তাহলে এখান থেকে তোমরা বেরো। বাকিটা শেষ করার আগেই রাজিয়া বেগমের হাত উঠে যায় আদ্রিতার গালে। খুব শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভনভন করছে আদ্রির। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলের একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিতকে। থেমে নেই রাজি, উচ্চস্বরেই বলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পায়? মুখ বেড়ে গেছে, একদম ভেঙে গুঁড়িয়ে দেব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে, আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তোর মা একটা বেহাইয়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে। এমন আর অনেক কিছু। আদ্রি চোখ খুলে তার কোলে থাকে অ্যানি ম্যাও ম্যাও আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস, তারই মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামালে এতক্ষণে খামচি দিত রাজিয়াকে। আদিয়া বেগম স্নেহমাখা হাত বুলিয়ে দেয় আদ্রির গালে, কপার ট্রাক দেখিয়ে বলে, বেশি কথা কেন বলছিস তুই? চুপ থাকা যায় না? আদ্রি মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না। আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম, মনে মনে বলে, আমাদের কপালে শান্তির লেখা নেই রে মা। আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি। আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিক শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দদূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগে। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট্ট বাড়িটিতে এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়ে আছে, যেন সূর্য মামা এখনো ওঠেন। বাড়ির মেইন ফটক পেরোলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফা চারপাশেই বসানো, মাঝখানটায় টি টেবিল, সেই টেবিলের উপরে অর্কিড ফুলের একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হাতে হাই তুলতে তুলতে বের হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছুটানোর উদ্দেশ্য এই ফোনখানা হাতে তুলেছিল। ফেসবুকের নিউজ ফিডে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই নজর আটকে ছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়।
দৃষ্টি পড়ে নেম প্লেটের উপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়, পরপরই মুখ বাঁকায়। শালা, তোর নাম আবরার সেটা আমি জানি, আমাদের জানাতে হবে না? পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সারা শব্দ পায় না সে। বিরক্ত হয়ে সিএম দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, দু হাত উপরের দিকে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক উপরে সাদা রঙের ব্যান্ডেজ চড়ানো। নাভির বাম পাশেও ওয়ান টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়, আবরারের শরীর হতে কম্বলটা টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। তারপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়া তোর আরো একটা বোন আছে, আগে তো বলিস না? কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খুলে তাকায় সিয়ামের পানে, বা আব্রুটা উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে। কথা বলতে কি প্রবলেম তোর? সবসময় নিশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছে, তোর জোর রোমান্স পেয়েছে তো ইশারা ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থে উঠে বসে, বা হাতে চুলগুলো পেছনে ঠেলে দেয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। সিয়াম ধপ করেই বসে পড়ে আবরারের পাশে, ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে তার। গলায় ঝুলছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে। সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে একজন সুপারহিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে আবরার। রুম ছাড়িয়ে ব্যালকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই চোয়াল শক্ত করে ফেলেছে। লাল লাল আঁখি দুটোয় যেন আগুন ছড়ছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখ পানে, পরপরই কাঁদো কাঁদো করে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফস করে এই শ্বাস টানে আবরার, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপরই খাটের পাশে টি টেবিল থেকে ফোনটা হাতে তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশের স্বরে বলে, 2টো টিকিটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফ্যানের সুখ ভুলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আবরার কি তার জন্য মেয়েটাকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগেই বলে রাখছে, তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম টেম করবো না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তে সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম থেকে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হিম। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার? অহনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আতিয়া বেগম, তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরঘুর করত। সেই মেয়েটা মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা, সে হাত পা নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয় না, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে। বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজা চৌধুরী কিংবা আত্মীয় কেউই মেনে নেয় না। অগত্যা 18 বছর পেরোতেই সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ড। ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগমের 2টো সন্তান, দুজনই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু একটু ফোনে কথা বলে এই যা। তারও ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়ের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিন। প্রাণ ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতনিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের। কলখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর, আম্মু, আমি টিকিট পাঠিয়েছি, কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলেন, এতে মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3টে মাস অপেক্ষা করো, আদ্রির বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোদের কাছে। ফাকিং সিম্প্যাথি। বিড়বিড় করে আওড়ায় আবরা এবং বলে,
2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম। তার ছেলে 2টো টিকিট পাঠিয়েছে? ঠিক শুনলো? আবরার আদ্রিকে নিতে চাচ্ছে তার কাছে। আদ্রি যেতে না চাইলে? কান ধরে টেনে নিয়ে আসবে। ব্যাস, কল কেটে যায়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন। বকবকের রানী মুখে কুলু পেটে আছে। শুভ ইতিমধ্যে কয়েকবার আদ্রিকে খুঁচিয়েছে। কি হয়েছে? জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে। তবুও আদ্রিতা মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের উপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানেই যায় অ্যানিকে সাথে নিয়ে যায়। চৌধুরী বাড়ির কেউ তেমন পছন্দ করে না সুযোগ খুঁজে ফেলে দেওয়ার। এই আদি, ওই দেখ, তোর আসিফ আদমান আসছে আমাদের দিকে। চট করে মাথা তোলে সে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভার্সিটির গেটের ভেতর ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমিষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঠুকিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢোক গিলে মাশাআল্লাহ আওড়ায়। এই যুবককে ভালোবাসে আদ্রিতা, একটু বেশি ভালোবাসে। তার স্বপনে শয়নে শুধু এই মানুষটাই রয়েছে। বলা বাহুল্য, এই মানুষটাকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবো, তবে সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় বলে ওঠে, আদি, এটাই সুযোগ, আজকে মনের কথাটা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট বিছিয়ে নেয় আদ্রিতা। দৃষ্টি সরায় আসিফের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামলো। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতা, যেন চুমুটা অ্যানির নয় তার গালেই পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে। হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা দাঁড়ানো দেখে বাকিরাও এসে বলে। আদ্রিতা জবাব দেয় না। শুভ কপাল কুঁচকে বলে, আদু, ব্লাস করছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজারে চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে হাস্যোজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর। আর দিতে বিড়ালটা তোমার? স্মৃতি খোঁচা মারে আদ্রিতাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে। বুক কাঁপছে তার। লোকটা শরীর থেকে ভেসে আসছে জেন্টস পারফিউমে সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে। আদ্রি থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, ফর লাভ উইথ ইউ, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুচকায় আসিফ। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের উপর বলতে হয়। এবার কোন দিক দিয়ে দৌড় দিবে আদ্রিতা? কোন দিকে পালাবে? পরপরই আসিফ হেসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বল, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেই, পচে যায়। সকলেই ওহো বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে তো করছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাতখানা মুঠো করে ধরে উপরে তোলে। স্মৃতির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথে হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরলো। কল করিও, অপেক্ষা থাকবো। তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভেতর। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতা এবং তার বন্ধুদের। এতটাই সহজ? মানে আসিফ আদনানও পছন্দ করত আদ্রিতাকে? বাহ। বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় 2টো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে। বড় মা মেজমা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা অ্যানিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে। 2 হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শোয়। মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যদি আর একটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতে? আতিয়া বেগম হাসে। আদ্রিতার হাতের উপর হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার। ছেড়ে দেয় আতিয়াকে।
কেন, তোমার ছেলের কাছে? অহনের বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? এখন যা, চট করে জামা পাল্টে আয়। অদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তে পেছনে ঘুরে প্রশ্ন করে, মা, এমি? সেও যাচ্ছে আমাদের সাথে। আদ্রিতার খুশি আর দেখে কে? সে নাচতে নাচতেই চলে যায় রুমে। হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মনে হয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনের জামা কাপড়ও ঠিক করে রেখেছে। মনে মনে মাকে হাজারবার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10-এর মধ্যে সময় নিয়ে তৈরিও হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করে। অনবরত বেজেই চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পজ করে খাট থেকে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ হতে বের হয়। ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ। এরা আবরারের বন্ধু, নিহান, আমান, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটুও নীরব নেই। প্রথমে সিয়ামকে চ্যাংদোলা করে ধরেছে এবং এরপর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিল্লিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং আবরার শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ড আছে। এই তো আর 2 ঘন্টা পরে ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গাইস, আবরার আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস এইটুকুই। মুহূর্তে ওরা যার যার কাজে ফেলে ছুটে এসেছে আবরারের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে। পরপরই হাত ঘড়িতে নজর রাখে। 3টে বেজে 4 মিনিট। এয়ারপোর্টের উদ্দেশ্যে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যেস নেই আদ্রিতার, আর প্লেন ভ্রমণ তো এই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল। ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু ওটা জার্নি ঘুমিয়ে পার করেছে সে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকে আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পরে সেটা সংগ্রহ করে এগোতেই দেখা মেলে আবরারের। দেখেছেন আতিয়া বেগম, আদ্রিতার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত এনিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রে অ্যামি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকে তাকায়। মুহূর্তে আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই, এত লম্বা মানুষ হয়? আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলাম বলে? বাপরে বাপ, এমনভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে, একটু ঢেকর তুলবে না। দৈত্য যেন একটা। শুকনো ঢোক গিলে আদ্রিতা পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দৈত্যটাকে ধরে কাঁদছে। চতুর আদ্রিতা বুঝে ফেলে এই হচ্ছে আবরার তাসনিক। তাই সে একটু হাসার চেষ্টা করে। এক হাত কপালে তুলে সেলুট করার পরে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারকে পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড়বিড় করে আওড়ায়, আসিফ আদনান। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকে হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলে খুঁজে পাওয়া যাবে না। অহনার হাজবেন্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আতিয়া বেগম। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেঙচি কাটে, কি রে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু, তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে। উজবুক একটা। আদ্রিতা ভেবেই পায় না তার মতো এক তো কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তার কাটা গোমরা মুখ ভাল্লুক কি করে হলো? অবশ্য হবে নাই বা কেন, সে তো আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস। মা, আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম। একটুও কেয়ার করে আদ্রিতা। আবরার ভ্রু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে। শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তেই শো করে চলে গেল গাড়িটা।
গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে থাকে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলিতে গাড়ি চলাচল করছে। আদ্রিতা মনে মনে বলে, যতটা ভেবেছিলাম ততটা উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। আর এই দেশের রাস্তাঘাটে তেমন গাড়ি নাই, গাড়ির উৎপাদন কম। ধুর, কোথায় এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয় খেয়াল হলো, তাকে কেউ ভালোবাসে না। কেউ মানে কেউ না, ভালোবাসলে মা নিশ্চয় তাকে একা ফেলে চলে যেতে পারতো না। হতাশ আদ্রিতা অ্যানির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নে চারপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মাম তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটা তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতেও পারতো না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নাম দিয়েছে অ্যানি। ধবধবে ফকফকে পরিষ্কার রাস্তার এক কোনায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই যায় আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে, আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড় লোক সাজতে। আরে বড় ভাই, এটা বাংলাদেশ নয়, এখানে। বাকিটা শেষ করার আগে আবরার শক্ত গলায় ধমকে বলে ওঠে, শারাপ, মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে বসো। শুকনো ঢোক গিলে আদ্রিতা, তার ছোট্ট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুর জন্য কিডনিটা গলে যায়নি। আল্লাহ! জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়, না, কেউ তাকিয়ে নেই। মানে মাঝ রাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, এবং মনে মনে পণ করে এই খাটাসটার সাথে জিন্দিগিতেও কথা বলবে না আর। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গেছে, এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝিয়ে আজকে আশ্চর্য হওয়ারই দিন। গাড়ি হতে নেমে হাঁ করে দেখছে চারপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্যমামা ডুবে গেছে, আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনের বাড়িটার পানে। কয়তলা বাড়ি এটা? একতলা। বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরার তাসনিন কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো। আদ্রিতাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে। তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে। জিন্স এবং টি শার্ট পরেছে বোধহয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার, ধবধবে ফর্সা। আদ্রিতা হা করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাআল্লাহ ওরায়, এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই তুলে। মেয়ে দুটো হাই বলে। যাক বাবা, এদেশের মানুষ তাহলে হাসতে জানে, আবরার তাসনিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পা বাড়ায়। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগে। সে আপাতত আদ্রিতার পেছন পেছনই হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু উকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতে এক মুখো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে উঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম আবরারের বোন। হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়। এবারেও সকলে একসাথেই সালাম ফেরা। আবরার সিঙ্গেল সোফায় বসে পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে। সিয়াম হাঁ করে আদ্রিতাকে দেখছে। পিকচারের থেকেও বাস্তবে বেশি কিউট। ইস, পুরোই একটা পুতুল। আমার নিজের টি শার্ট খুলে সোফায় মুছে আদ্রিতাকে বল, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমানের পানে এগিয়ে আস্তে আস্তে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা, আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আমান জবাব দেয়, আমি পরি বলে ডাকবো। ট্রাস্ট মি, তুমি পরির মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হাঁক করতেই আবরার বলে, ওপরের বাঁ পাশের রুমটা তোমার, যাও। সিয়াম বলে ওঠে, সবে মাত্র আসলো, এখানে বসে একটু রেস্ট নিক, তারপর না হয় যাবে রুমে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি। ধুর। মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতেই নিজ কক্ষের পানে ছোটে আদ্রিতা। অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে। ইভান খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, আবরার, কি কিউট রে তোর বোন, সাথে ক্যাটটাও কিউট।
সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে, দুপা জড়িয়ে ধরে ওর উপর মাথা রেখে বলে, কি করলে তোর বোন পড়বে ভাই? একটু পটিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে আবরার, গম্ভীর স্বরে বলে, সে আমার বোন নয়, বউ। এই মুহূর্তে বড়সড় একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিক নামক শহরের এক কোনায় অবস্থিত আবরার কুটিরে। এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে, যেন আসমান ভেদ করে বজ্রপাত এসে পড়েছে তাদের মাথায়, বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের। ইভানের কোল হতে পড়ে গেছে আনি, একটু ব্যথা পেয়েছে কিসে, ম্যাও আওয়াজ তুলে এদিক সেদিক ছোটাছুটি করছে। সেদিকে মোটেও হুঁশ নেই কারোরই। বিরক্ত আবরারের কপাল কুঁচকে এক পলক অ্যানির পাশে তাকায়। বিড়ালটা কি বুঝলো, তাকে চোখ রাঙানো হলো। সেই গুটি গুটি পায়ে এগিয়ে আবরারের পায়ের কাছে শুয়ে পড়ে। সিয়াম নাকের পাটা ফুলিয়ে ফুসফুস করছে সাপের মতো, যেন এই মুহূর্তে হামলে পড়বে আবরারের উপর, ছবল দিয়ে ধ্বংস করে দিবে এই মানবটাকে, ছিন্ন ভিন্ন করে ফেলবে দেহখানা। আবরার পরবর্তীতে ফোনেই মনোযোগ দেয়, অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছে। আমান ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে, কপাল চাপড়াতে চাপড়াতে হাজারি করে বলে ওঠে, মানি না, আমি কিছুতেই মানব না, এটা হতে পারে না, কোনো মতেই না। আমার কলিজা জ্বলি যাচ্ছে, আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে। ওরে তোরা আবরারের মুখে কচু ঢুকিয়ে দে। আহাদ আমানের পাশে বসে কাঁধে মাথা রেখে বলে, স্যার প্লিজ উত্তেজিত হবেন না। আমান আহাদের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয়, চোখ পাকিয়ে বলে, রাবিশ, কথা বলবেন না, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়, আর শালা তুই বললিস উত্তেজিত হবে না। শুধু উত্তেজিত কেন, আমি তার বড়টা হব। চুপসে যায় আহাদ, কাচুমাচু হয়ে বসে থাকে আমানের পাশে। এতক্ষণে মুখ খুলে সিয়াম গট গট পায়ে এগিয়ে আবরারের পাশে বসে, তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাঁঝালো স্বরে বলে, কি বলছিস তুই এসব? কবে বিয়ে করলে? 6 বছর হলে একসাথেই তো আছে, কোনো বাল ছাল তো দেখলাম না। কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করলো না আবরার, বরং সিয়ামের হাত হতে ফোনটা নেওয়ার জন্য হাত বাড়ায়। ফোন দে। আগে জবাব দে। প্রয়োজন বোধ করছি না। হতাশ হয়ে ফোনখানা দিয়ে দেয় সিয়াম। আবরার ফের মনোযোগ দেয় ফোনে, যেন আশেপাশের কোনো কথাই তার কানে যাচ্ছে না। সিয়াম ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে, মিথ্যে কথা বলে না আবরার। তাহলে মেয়েটাকে বিয়ে কবে করলো? মুহূর্তেই চিন্তিত হয়ে পড়ে। আহাত ফোনের স্ক্রিনে সময় দেখে নেয়, এই মুহূর্তেই তাকে যেতে হবে, তাই ব্যস্ততা দেখিয়ে বলে, আমাকে যেতে হবে, আসছি। হ্যাঁ, কালকে আবরারের ক্লাস নিব, বিয়ের বুথ ছুটাবো গার হতে। পরপর আমানও বলে তারও যেতে হবে। একে একে সকলেই প্রস্থান করে, শুধু রয়ে যায় সিয়াম। সে আবরারের সাথেই থাকে। সকলে যেতে ফোঁস করে শ্বাস টানে আবরার, ফোনখানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে। প্রথমে দরজা আটকায়, পরপর খুলে ফেলে পরনে থাকা সাদা রঙের শার্টখানা। বুকের ক্ষত গভীর, শার্টে বেশ সমস্যা করছিল। সিয়াম এখনো তাকিয়ে আছে আবরারের পানে। যতক্ষণ না গোটা ঘটনা খুলে না বলবে, ততক্ষণ সে দৃষ্টি সরাবে না, এটা জানা আবরারের। তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলে, মেবি 2015 সাল ছিল। ওই মেয়েটার আম্মু মারা যায়, তখন দাদুভাই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে, ব্যাস। সিয়ামের কপালে ভাঁজ পড়ে, মানে কি সে অনেক 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 আগের বিয়ে? আবরার নিজ বক্তব্য শেষ করে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় ফ্রিজ থেকে মাংস বের করলো, সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সিয়াম বড় বড় ফা ফেলে কিচেনে ঢুকে এবং আবরারের পাশে বসে পড়ে, গালে হাত দিয়ে বলে, আই গেস মেয়েটাকে তোর পছন্দ না, তুই তাকে ডিভোর্স দিতে চাস? খচখচ আওয়াজ তুলে পেঁয়াজ কাটছে আবরার, জবাব দেয়, দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। ধুর, সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না? দেখ ভাই, তোকে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, একটা পুতুল সে, তুই তাকে পছন্দ করিস না। তাছাড়া তোদের বিয়েরও কোনো ঠিক ঠিকানা নেই। ভাই, আমাকে ওকে দিয়ে দে, আই প্রমিস, বুকের ভেতরে আগলে রাখবো, ট্রাস্ট মি। জবাব দেয় না আবরার, একটুও বিচলিত হয় না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। বিরক্ত হয় সিয়াম, তবে এইটুকু বুঝছে আবরার মেয়েটাকে 0%ও পছন্দ করে না। মনে মনে বেশ খুশি হয়। ভাই, তোর তখন লজ্জা লাগলো না এইটুকুনি মেয়েকে বিয়ে করতে? তুই কোনোভাবে বিয়েটা আটকাতে পারতিস। রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই। তোর নামে মামলা করবো আমি, হাজতে পড়বো, জেলের ভাত খাওয়াবো।
বেশ জোরেই কথাগুলো বলেছে সিয়াম। অ্যানির খোঁজে নিচে এসেছে আদ্রিতা, তাই সিয়ামের শেষের কথাগুলো শুনে ফেলেছে। মুহূর্তে বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে আর খুশি হয়। সিয়ামের পাশেই দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ চলুন থানায় করে আসি মামলা। শুভ কাজে দেরি করতে নেই, আমি আছি আপনার পাশে। ওনাকে হাজতে রেখে এসে আমরা বারবিকিউ পার্টি করব। আবরার ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার পানে। সদ্য গোসল করেছে বোধহয়। লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে। ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পিঠ জুড়ে। ভীষণ স্নিগ্ধ লাগছে। সিয়া হা করে খানিকক্ষণ তাকিয়ে থাকে। চোখের পলকই পড়ছে না যেন। একটু চেপে দাঁড়ায় আদ্রিতার দিকে, আনমনেই বলে ওঠে, ভীষণ সুন্দর তুমি আদ্রিতা, ঠিক যেন পড়ি। আদ্রিতার কানে সিয়ামের কথাগুলো বোধহয় ঢুকলো না, কেননা ততক্ষণে তার নজর পড়েছে আবরারের প্রশস্ত বাহুতে। নির্লজ্জ লোক কোথাকার। বাড়িতে একটা নাদুস ছোট্ট মেয়ে আছে, তারপরে খালি গায়ে নাচছে, চরিত্রহীন। নিজ ভাবনার মাঝেই শুনতে পায় লোকটার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর। কি চাই এখানে? নড়েচড়ে দাঁড়ায় আদ্রিতা। সিয়াম দৃষ্টি ফিরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে আদ্রিতা মুখ বাঁকিয়ে জবাব দেয়, কিছু চাই না, এমনি এসেছি। সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি। আবরা ছুরি আদ্রিতার দিকে তাক করে এগিয়ে আস্তে আস্তে বলে, মুখ বাঁকাবি না, ওয়ার্নিং দিলাম। আদ্রিতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে। সিয়াম ঘাবড়ায়। একদম আদ্রিতার নিকটে দাঁড়িয়ে ছুরিখানা গলায় চেপে দাঁতে দাঁত চেপে বলে, এটা আমার বাড়ি, যখন তখন রুম হতে বের হওয়া যাবে না, এখানে সেখানে ঘুরঘুর করা যাবে না। ইটস মাই অর্ডার। গলা শুকিয়ে আসে আদ্রিতার। লোকটা কি তাকে মেরে ফেলবে? সে কি ডাকাত? আল্লাহ, এখন কে বাঁচাবে? ভয়ার্থ দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে, ইশারায় বলে, আমাকে বাঁচাও। সিয়াম ইশারা বুঝায়। আমি কিছু করতে পারবো না। আদ্রিতা আর আবারও টকটকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে রিনরিনিয়ে বলে, এমন করছেন কেন? আমি তো কিছু করিনি, আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ, এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা বাকি। আবরা ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফ্লোরে এবং শক্ত করে আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে। সিয়াম এবার একটু সাহস পেল বোধহয়। এক পা এগিয়ে বলে, আবরার কি করছিস তুই? ধরছিস কেন ওকে? আবরা চোখ পাকিয়ে তাকায় সিয়ামের মুখপানে, আঙ্গুল তুলে বলে, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিয়াম। সিয়াম চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে। আবরা টানতে টানতে নিয়ে যেতে থাকে আদ্রিতাকে। আরে আরে করছেনটা কি? টানাটানি কেন করছেন? এটা কিন্তু ঠিক না। মা আসুক বাড়িতে, আমি বলে দিব সবটা। ননস্টপ বকবক করতেই থাকে আদ্রিতা, কিন্তু থামাতে পারে না আবরারকে। টানতে টানতে নিয়ে আসে আদ্রিতার জন্য বরাদ্দকৃত রুমে। ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভেতর। তারপর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। চাপা আর্তনাদ ভেসে আসে ভেতর থেকে। হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা এবং হাতের কনুইয়ে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পায়তারা চালায় আবরার। ছোট্ট একখানা কক্ষ দেওয়া হয়েছে আদ্রিতাকে। এখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল, খাট এবং কাবার্ড, আর কক্ষের সাথে ছোট্ট বারান্দা রয়েছে। সেই বারান্দা হতেই বিশাল পাহাড়ের দেখা মেলে। গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না। এদেশে বোধহয় পাখির সংখ্যা কম, তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে না। ঝাঁক বেঁধে আপন নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে শহরটা। এই শহরের বাতাসে প্রশান্তি খুঁজে পাচ্ছে না আদ্রিতা। বাংলাদেশে থাকলে এতক্ষণে তিথি আপুর সাথে ঝগড়া করতে পারত, তুহিন ভাই আইসক্রিম এনে দিত, বড় মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠত। রাগ করে আদ্রিতা মায়ের ফোনখানা নিয়ে ছাদে চলে যেত। বাবা নামক লোকটাকে কল করত। দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করতে পারত। আদ্রিতার মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না। শীতের আমেজ পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের প্রতাপ। আদ্রিতা মনে করার চেষ্টা করে বাংলাদেশে শীতের শ ছিল কিনা। মনে পড়ে মগজ গলে যাওয়ার মতো উত্তাপ বাংলাদেশে, আর এখানে শীত মানা যায়? বারান্দায় যেন শীতটা একটু বেশি। সেই শীতকে উপেক্ষা করে বসে আছে আদ্রিতা। কিছুতেই সরবে না এখান থেকে। গায়ে গরম কাপড় নেই। ওই তো সাদা রঙের লেডিস শার্ট এবং রেইনবোয়ের মতো বিভিন্ন রঙের স্কার্ট। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। সেদিকে একটুও মনোযোগ নেই তার। মা খানিকক্ষণ আগে এসেছে বোধহয়। আদ্রিতাকে ইতিমধ্যে দুবার ডেকেছে। সাড়া দেয়নি সে, আর প্রতিজ্ঞা করেছে সাড়া দিবেও না।
একটু বেশি কষ্ট পেয়েছে কি না? এমনটা কেন করবে? তখন আবরার বাইরে থেকে দরজা বন্ধ রেখে গেল, পরে আদ্রিতা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। সে আর এই কক্ষতে বেরি হবে না ওই পাষাণ পুরুষের মুখোমুখি, দেখবে না ওই মুখখানা তাকে। যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দায় কাটিয়ে দেবে। ব্যাস, ভাবটা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ। দক্ষ হাতে গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করে ফেলে আবরার। সিয়ামও টুকটাক বেশ সাহায্য করেছে। বহু বছর বিদেশের মাটিতে পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ আবরারের। সেই জোর ধরে এই টুকটাক রান্না শিখেছে। মাঝে মধ্যে বন্ধুরা মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে। সিয়াম টমেটো শসা এবং কাঁচা পেঁয়াজ কাটছে সালাদ বানানোর জন্য। সেই তখন থেকে গাল ফুলিয়ে রেখেছে। সর্বক্ষণ বকবক করা সিয়াম আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে। আবরার অবশ্য সেদিকে খেয়াল দিচ্ছে না। ধীর গতিতে অ্যানিকে চেনে ঢোকে। চোখ মুখ তার বড়ই ক্লান্ত। হবে না, ইতিমধ্যে গোটা বাড়ি দুবার চক্কর দিয়ে ফেলেছে যে। তারপরও আদ্রিতাকে না পেয়ে হতাশ সে। কোথায় গেল তার মাম্মা? অ্যানির পানে নজর পড়তেই সিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছুরিখানা নামি টি শার্টে হাত মুছে নেয়। অতপর হাঁটু মুড়ে বসে কোলে তুলে অ্যানিকে। নরম তুলতুলে শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় শব্দ করে এবং শুধায়, কোথায় গেছিলে তুমি? তোমার বিরহে আমি আত্মার হয়ে যাচ্ছিলাম। বিড়াল ছানাটা বেশ বিরক্ত। সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না, তার উপর আবার চুমু। সিয়ামের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে। মেও মেও আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে। তবে সিয়াম ছাড়ে না, বরং আরো একটা চুমু দিয়ে বলে, ওরে শালা, কোলে থাক, তোর মায়ের কাছে নিয়ে যাব। বলেই দাঁড়িয়ে পড়ে। আবরারকে উদ্দেশ্য করে বলে, ব্রো, টমেটো এক পিস কেটেছে, বাকিগুলো তুই কেটে নিস, আমি আদ্রিকে ডেকে আনি, ঠিক আছে? বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম। আবরারের কোনো ভাবান্তর হয় না। সে নিজ গতিতেই কাজ করে যাচ্ছে, যেন সিয়ামের কথা শুনতেই পায়নি। অহনা এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে আতিয়া বেগম। এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুরবাড়ি যেতে দেবেন না। মা শাশুড়ি কি এক হলো? মায়ের মতো আদর যত্ন কখনোই শাশুড়ি করতে পারবে না। আবরার ছোট ছোট নয়নে বোন এবং বাচ্চাটাকে দেখছে। 5 দিন হলো বাচ্চাটা দুনিয়াতে এসেছে, অথচ একবারও আবরার হাসপাতালে যায়নি দেখতে। ওর সব বন্ধুই গিয়েছিল। সিয়াম তো 3 রাত্রি হাসপাতালেই কাটিয়েছে। এমনকি অহনাকে হাসপাতালে সিয়ামই নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে অহনা, তার কোলে ছোট্ট ছানাটা, যে হাত পা নেড়ে খেলছে। আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে অহনার জন্য। আবরারে রান্না করা গরুর মাংস, ভুনা খিচুড়ি খাও বারণ অহনার। সিয়াম আদ্রিতার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়। 2বার টোকাও দেয়। কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর নরম স্বরে বলে, আদ্রি অহনা এসেছে তার ছাড়া নিয়ে। কি যে কিউট, তুমি করে নেবে? অভিমানী আদ্রিতার অভিমান গোলে জল হয়ে যায়। ছোট্ট বাচ্চা তার বড় বড়ই ভালো লাগে। বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল। আদ্রি সওদা গিয়ে সেই বাড়িতেই বসে থাকতে বাবুকে কোলে নিত। এর জন্য কম বকাও খেতে হয়নি তাকে। আর আজকে নিজ বাড়িতেই একখানা ছানার আবির্ভাব হয়েছে, আর আদ্রিতা কি না তাকে কোলে নিবে না? এটা হতে পারে? বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে এসে দাঁড়ায়। শিওর হওয়ার জন্য বলে, মিথ্যা বলছেন না তো? একদম না, সিয়াম কখনো মিথ্যে বলে না, সদা সর্বদাই সত্য বলে। তাই তো আমাকে সবাই ভালোবেসে সত্যেন্দ্রনাথ ভালো বলে ডাকে। আদ্রিতা দরজা খোলে। সিয়ামের পানে তাকিয়ে মুচকি হাসে। অ্যানি আদ্রিতাকে দেখতে পেয়ে মেও মেও আওয়াজ তুলে হাত এগিয়ে দেয়, যেন শত শত বছর পর দেখা মিলেছে মায়ের। আদ্রিতা তাকে কোলে নেয়। মাথায় পরপর কয়েকটা চুমুখে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে। সিয়াম মাথা চুলকে বিড়বিড় করে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। অহনা এক পলক তাকায় আবরারের পানে। বড়ই আশা ছিল তার আবরার এগিয়ে আসবে, বাবুকে কোলে নিবে, অহনাকে জিজ্ঞেস করবে কেমন আছিস। কিন্তু সেসব কিছুই হয়নি। পাষাণ আবরার বোন ভাগিনীকে এড়িয়ে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। আখি পল্লব ভিজে ওঠে অহনা। কি করেছে সে? কেন এত দূরত্ব তাদের 2 ভাই বোনের মধ্যে? অনেক ভেবেও বুঝতে পারে না তার দোষটা কোথায়। আবরা তো ছোট থেকেই এমন। মা বাবা বোন কারো প্রতি তার তেমন কোনো টানই ছিল না। আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো। আদ্রিতা ঝড়ের গড়িতে এগিয়ে এসে
অহনার পাশে বসে। বাবুর পানে তাকিয়ে একগাল হেসে বলে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি আদ্রিতা, চিনেছেন আমায়? অহনা মৃদু হাসে। ওয়ালাইকুম আসসালাম, চিনেছি তোমায়। বাবুকে একটু কোলে দেবেন? আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। অহনা আদ্রিতার কোলে দেয় বাবুকে। সে কি খুশি আদ্রিতার! একটু পরপরই চুমু খাচ্ছে বাবুর মাথায়, হাতে, গালে নাকে এবং খিলখিল খেয়ে হুসে উঠছে। অ্যানি এসে আদ্রিতার পায়ের কাছে বসে পড়ে। কুটুর কুটুর নয়নে দেখতে থাকে তার মনিবকে এবং লেজ নাড়াতে থাকে। যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি বেয়ে যাতায়াত করতে পারবে না, তাই তার জন্য নিচের একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। সেই কক্ষে চলে যায় অহনা। বড্ড ক্লান্ত লাগছে যে তার, একটু রেস্ট নেবে। বাচ্চার দায়িত্ব আদ্রিতাকেই দিয়ে গেছে। হাতিয়া বেগমের রান্না শেষ, তিনি চলে যায় অহনাকে খাওয়াতে। দীর্ঘক্ষণ বাবুকে নিয়ে বসে থাকে আদ্রিতা। ভালোই লাগছিল এতক্ষণ, তবে এখন পিঠ চুলকাচ্ছে। বাবুকে সে 2 হাত দিয়ে ধরে রেখেছে, একদম ছোট্ট এবং তুলতুলে। যদি পড়ে যায়, সাবধানের তো মার নেই। অগত্যা পিঠ চুলকাতে ব্যর্থ হয়ে এদিক ওদিক দৃষ্টি ফেরায়। কেউ এদিকে আসছে না কেন? আসলেই তো একটু চুলকে দিতে বলতে পারতো। কাজের সময় কাউকে পাওয়া যায় না, এরাই হচ্ছে মুখ্য বিষয়। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বকা দিতে থাকে সবাইকে। তখনই দেখতে পায় আবরার নামছে সিঁড়ি বেয়ে, সুটবুট পরে, চুল টুল খাড়া করে। লাট সাহেব যেভাবে এক একটা সিঁড়ি অতিক্রম করছে, যেন বলিউড হিরো আবরার তাসনিন। অবশ্য হিরোদের মতোই দেখায় তাকে, খালি ওই একটু ঠোঁটে সমস্যা। মনে মনে ভেঙচি কাটে আদ্রিতা, বিড়বিড় করে বলে, শালা কোথাকার ভাবখানা ধরে কি যেন রাজপুত্রের কোনো রাজ্যের। ওরে গোলামের পুত, ইচ্ছে করে তোর লম্বা চুলগুলো কুচি কুচি করে কেটে দিয়ে ভাব ছোটাতে। আবরারকে বকতে বকতে একখানা কথা মাথায় আসে। এই শালাকে দিয়েই কাজটা করিয়ে নেওয়া যাক। বেমালুম ভুলেই গেছে খানিকক্ষণ আগের ওই পাষাণ লোকটা তাকে রুমবন্দি করে রেখেছিল। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় আদ্রিতা, তারপর বলে ওঠে, বড় ভাই, পিঠ চুলকানিটা আমাকে একটু এনে দিন তো। আবরারের পা থেমে যায়, ভ্রু কুচকে তাকায় আদ্রিতার পানে। পিঠ চুলকানি চিনেন না? ওই যে লম্বা করে দাঁত থাকে 4টা, জামার ফাঁকা দিয়ে ঢুকিয়ে অনায়াসে পিঠ চুলকানো যায়, চিনেন না? আবরা দাঁতে দাঁত চেপে ইডিয়েট শব্দটা আউড়িয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। চিন্তিত হয় আদ্রিতা, অনেক হিসেব নিকেশ করে আবিষ্কার করে, হয়তো সুইজারল্যান্ডের পিঠ চুলকানির নাম ইডিয়েট। বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার, ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে। আদ্রিতারও তেমন হয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে কোমরখানা ভেঙেই গেছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমোচ্ছে, পিঠ চুলকানোর অভাবে শুয়ে গেছে। সেই যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে, আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বলে, তোকে আমি কখনোই কোলে নিব না রে বাচ্চা। তোর মা, নানু আর মামা বড্ড পাষাণ, তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতেই নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল। টি শার্টখানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পাশে। আদ্রিতা, কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাই, বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বসে পড়ে। ওকে একটু কোলে নিন ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম আদ্রিতার থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপর বলে, আরে সিয়াম ভাই, আমি কোন কষায়ের আস্থানে এসে পড়লাম? এখানকার কারোরই মানবিকতা নেই। মানবিক শব্দটার মানেও বোধহয় তারা জানে না। সিয়াম নিজেও চেষ্টা করে মানবিকতা মানে কি। শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায়, এরপর বলে, বাই দা ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢোক গিলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা সিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম, লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা ভালোভাবে বলল, মানে গলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সিয়ামকে পছন্দ করেছে, খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে।
তারপর বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম। লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে তার। এইভাবে বলিস না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই। আপনি বড্ড সরল সোজা এবং বল, মানবিকতার মানে জানেন না। ছি ছি ছি, লজ্জা পাওয়াই উচিত আপনার। সুইসাইডও করতে পারেন। সিয়ামের হাসি মাখা মুখখানা মুহূর্তে কালো হয়ে যায়। খাদো খাদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতা জানি। মানবিকতা মানে হচ্ছে আমার আসিফ আদনান কি যে কিউটুনি জানেন। কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলে মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। আর নিশ্চয়ই বীর পুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনান কে আদ্রিতা? কে আবার? আমার ফিউচার বাচ্চার বাবা, বর্তমান বয়ফ্রেন্ড, আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরো, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়ি ভুড়ি, আমার হৃদয়, আমার। বুঝেছি বুঝেছি বুঝেছি। আদ্রিতা মুচকি হাসি দিয়ে থেমে যায়। গাল ফুলাই সিয়াম। মানে এইটুকুনো মেয়ে এখনো নাক টিপলে দুধ পড়বে? তার নাকি আবার বয়ফ্রেন্ডও আছে, আবার বিয়েও হয়েছে। কি একটা অবস্থা! এইসব মেয়েদের জন্যই তো সমাজটা উচ্ছন্নে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের একটা বিহিত করাই দরকার। সিয়ামের ভাবনার মাঝে বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে। আদ্রিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গোমরা করে বসে থাকে। ক্লাবে ড্রিঙ্কসের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ট্যাপ ট্যাপ করে। আবরারের ভয়ে এখান থেকে সরতেও পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। আর আহাত একটু পরপরই হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না। শুধুমাত্র ওরা এসেছে বলেই সেও এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে, ভাই, জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গিয়েছে। যার দিকে তাকাই তারই বিয়ে হয়ে যায়। ইভান বলে, লাস্টবার আদ্রিতার দিকে তাকিয়েছিলে, আর সে আগে থেকে মেরিট ছিল তো। শুধু ম্যারিড? বয়ফ্রেন্ড আছে তার, আসিফ আদনান। সে নাকি আবার সুপারস্টার। আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় সিয়ামের পানে। আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে এবং তখনকার ঘটনা ওদের বলে। এবার আবরার ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গোটা গ্লাস ফিনিশিং করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল সে তার বউ, সে বলছে তার বয়ফ্রেন্ড আছে। 2 2 4 না হয়ে 8 কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তেই কাচের গ্লাস ভেঙে গড়িয়ে যায়। কিছু সংখ্যক কাচ ঢুকে পড়ে আবরারের হাতে। গল গল করে রক্ত ঝরতে থাকে। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে, তো আরেক পলক গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে। ওই তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে। কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে। কিছু মেয়েরাও ড্রিঙ্কস করছে। বাই এনি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙলো? না, নাকি তার শক্তি দেখালো, নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজ পকেট হতে রুমাল বের করে আবরারের হাত চেপে ধরে। আমান ভ্রুকুচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজারখানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না, ঢের জানা আছে ওদের। তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাত আবার হাই তোলে। তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তে এক খালিশ আর খাট পেলেই নিমেষে ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে সরল স্বরে বলে, আর ইউ জেলাস আবরার? আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলে? আহাত পুনরায় হাই তুলে বলে, আরে দূর, আশেপাশে এত মেয়ে অসুস্থতাকে কেউ পাত্তা দিচ্ছে না, তাই এদের অ্যাডাকশন পেতে এমনটা করলো। ইভান একখানা গ্লাস তুলে নেয়। নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না কেন, ভাঙে না তো। সিয়াম গাঁটটা মারে ইভানের কপালে, বলে, বেড পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগলা। আমান বলে, আমাদের আবরার তাসনিন শত শতবার বেড পারফরমেন্স ভালো করছে নাকি? আমার তো মনে পড়ে না।
সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওসব গোপন কার্যকলাপ তোকে দেখিয়ে করবে, ইডিয়েট। আমার কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাত তাকিয়ে থাকে।